সাবজেক্টে অবজেক্ট করা এই যে আমি লিখে দিতেছি এটাকে আমরা কি করব এটা অবজেক্ট তবে ই যখন অবজেক্ট হবে তখন কিন্তু ই থাকবে তাই ই এটা তোমাদের কাছে ক্লিয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দাখিল 2026-এর পরীক্ষার্থী যে সকল আগামী বছর যারা আমাদের দাখিল পরীক্ষা দিবে যে সকল শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে জানাই আবারও আন্তরিক অভিনন্দন যে তোমরা যারা যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছো বা যুক্ত হবে, সবাই তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে যে কে তোমরা কোন জায়গা থেকে, বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে তোমরা আমাদের সাথে যুক্ত হয়েছো সেটা কমেন্টে জানিয়ে দিবে, এবং তোমরা কে কোন প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করতেছো বর্তমানে, তোমাদের প্রতিষ্ঠানের নাম, তোমাদের জেলার নাম এবং তোমার নিজের নামটাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা। দ্রুত তোমরা কমেন্টে জানাও। যেহেতু এই ক্লাসটি হচ্ছে দাখিল 26-এর শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সের সর্বপ্রথম ক্লাস, পাশাপাশি এটা হচ্ছে ফ্রি ক্লাস, সবার জন্য উন্মুক্ত, যাতে করে যে সকল ছাত্ররা আমাদের এই পেইড কোর্সটি ক্রয় করেছে তারাও এই ক্লাসটি দেখতে পাবে, এবং যারা আমাদের এই ক্লাসটি এবং যারা আমাদের এই কোর্সটি ক্রয় করেনি তারাও আমাদের এই ক্লাসটি করতে পারবে। তাই সবার প্রতি উদারতা আহ্বান, যারা যারা আমাদের এই কোর্সে এখন যুক্ত হবে দ্রুত তোমরা পাশাপাশি তোমাদের নিজস্ব আইডি থেকে আমাদের এই ক্লাসটি শেয়ার করে দিবে, যাতে করে সবাই আমাদের এই ক্লাসটি দেখতে পারে, এবং যে সকল শিক্ষার্থী বন্ধুরা 2026-এর পরীক্ষার্থী সে সকল ছাত্ররা যাতে আমাদের এই ক্লাসটি দেখতে পারে সেই সুযোগ দেওয়ার জন্য সবাইকে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। দেখি এই মুহূর্তে কারা কারা আমাদের সাথে যুক্ত হয়েছে। ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছে কাফেলা শিবির। তোমার নামটা কমেন্টে জানিয়ে দেবা। যারা বিভিন্ন ছন্দ আইডি ব্যবহার করতেছো কিংবা অন্য আইডি দিয়ে, সবাই তোমরা তোমাদের নামগুলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা। জুলফিকার আলী সালাম জানিয়েছে, নূর মোহাম্মদ ওয়ালাইকুম আসসালাম। যারা এখনো যুক্ত হও নাই দ্রুত আমাদের আজকের ক্লাসে যুক্ত হয়ে যাও। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। নূর মোহাম্মদ, আচ্ছা, যারা যুক্ত হয়েছে দ্রুত কমেন্টে জানাও। তোমাদের যারা যারা যুক্ত হচ্ছ দ্রুত কমেন্টে জানাও আমাদেরকে। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের দাখিল সেকশনে যে অতিরিক্ত যে সাবজেক্টগুলো রয়েছে তার মধ্যে থেকে ইলমুল মান্তিক তথা মান্তিক এটি খুবই গুরুত্বপূর্ণ। মুস্তাকিম হাসান আমাদের আগের বেসের সমাজ শিক্ষার্থী, সে যুক্ত হয়েছে। যারা এখনো যুক্ত হও নাই দ্রুত যুক্ত হয়ে যাও। সবাইকে একসাথে জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো কমেন্টে জানাবে। তো দাখিল 26 ব্যাচের তথা দাখিলের যে সকল বিষয়গুলো রয়েছে অপশনাল তথা অতিরিক্ত বিষয়, তো অতিরিক্ত বিষয়গুলোর মধ্যে মান্তিক একটা। অতিরিক্ত বিষয়গুলোর মধ্যে রয়েছে তোমাদের গৃহস্থ বিজ্ঞান, মান্তিক রয়েছে, কৃষি শিক্ষা রয়েছে, পাশাপাশি সেখানে রয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি, পৌরনীতি শিক্ষা। তো এই সকল বিষয়গুলো, তারপরে রয়েছে ফার্সি, উর্দু। তো তার মধ্যে থেকে মান্তিক একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। যারা আমাদের সাথে যুক্ত হয়েছে কমেন্টে জানাও। তো এই মান্তিকটি মানে দাখিলের অতিরিক্ত বিষয়ের ক্ষেত্রে যারা বিভিন্ন বিষয় নির্বাচন করে থাকো তার মধ্যে থেকে মান্তিকটি সর্বাগ্রে রাখা দরকার। কেন মান্তিকটি রাখা দরকার? যেহেতু তোমাকে আলিম ক্লাসে, দাখিলে মান্তিকটি অপশনাল হলেও আলিম ক্লাসে মান্তিক বিষয়টি কিন্তু আবশ্যক একটি বিষয়। তাই যারা আলিমে এই মান্তিকটাকে ভালোভাবে বুঝতে চাই তারা যদি দাখিলে অপশনাল সাবজেক্ট হিসাবে মান্তিকটা নেই তাহলে কিন্তু এটা সবচেয়ে থেকে বেস্ট চয়েস আমার মতে। যেহেতু তোমাকে আলিমে মান্তিক পড়তেই হবে, তাহলে দাখিলে তুমি যদি প্রাথমিক ধারণা নিয়ে নাও তাহলে আলিমে যেহেতু মান্তিক আবশ্যিক, তাহলে সেটা তোমাকে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, যে সকল ছাত্রদের মান্তিক নেই, আচ্ছা আবু উবাইদা আমাদের মান্তিক নেই, নেত্রকোনাতে যুক্ত রয়েছে আবু উবাইদা কৃষি, আচ্ছা সমস্যা নেই, তোমাদের কৃষি ক্লাসও পরবর্তীতে হবে। তো মান্তিক সাবজেক্টটি যারা আমাদের ক্লাসটি দেখতেছো বা যারা সামনে আমাদের তোমরা
দাখিল পরীক্ষা দিবে সবার প্রতি একটি নির্দেশনা থাকবে যে তোমরা অপশনাল বা অতিরিক্ত বিষয় হিসাবে মান্তিকটি নেওয়ার চেষ্টা করবে। কেন মান্তিকটি নেওয়ার চেষ্টা করবে? যেহেতু তোমার আলিম ক্লাসে মান্তিক বিষয়টি হচ্ছে আবশ্যিক, তাই সেটা যদি তুমি প্রাথমিক ধারণা নিতে চাও, দাখিলের মান্তিকটা একটু সহজ তুলনামূলক, আর মান্তিকে বেশি নাম্বার পাওয়া সহজ। এর মধ্যে 50 মার্ক তোমার রয়েছে, যেটা হচ্ছে তোমার নবী এক কথায় উত্তর, আর বাকি 50 হচ্ছে তোমার প্রশ্ন। তাই আমরা যারা যারা বিভিন্ন যুক্ত হয়েছে দ্রুত কমেন্টের জন্য, কাদের মান্তিক রয়েছে দ্রুত, কাদের কৃষি শিক্ষা এবং কাদের মান্তিক, দ্রুত তোমরা কমেন্টে জানাও। ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছে রাইজা ইসলাম, নূর মোহাম্মদ মান্তিক নিয়ে, আচ্ছা। তারপর হচ্ছে আরিফ বিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম, বিল্লাল হোসেন, তারপরে আমাদের সাথে যুক্ত হয়েছে তারপর আমাদের সাথে যুক্ত হয়েছে মুস্তাকিম হাসান, তারপরে আমাদের সাথে যুক্ত হয়েছে জাহিদ হাসান, ইতিমধ্যে যুক্ত হয়েছে কৃষি শিক্ষা আমাদের গণিত, আচ্ছা, ফয়েজেল হাসান, তারপরে আমাদের সাথে যুক্ত হয়েছে ফাতেমা সাইয়েদ, মোহাম্মদ আবু বক্কর চৌধুরী। যারা এখনো যুক্ত হও নাই দ্রুত যুক্ত হয়ে যাও। ইতিমধ্যে আমাদের মান্তিক আছে আবু বক্কর চৌধুরী। কৃষি শিক্ষা অধিকাংশের দেখা যাচ্ছে কৃষি শিক্ষাও তোমাদের ক্লাস হবে, তাই ধৈর্য দান করার জন্য তোমাদেরকে অনুরোধ করলাম। কৃষি শিক্ষা অধিকাংশ ছাত্র বন্ধুদের হচ্ছে কৃষি শিক্ষা। তাদের কি অতিরিক্ত বিষয় তোমরা কমেন্টে জানাও। কৃষি শিক্ষা অধিকাংশ। ওয়ালাইকুম আসসালাম আরিফ বিল্লাহ, ঠিক আছে। তো আজকের তোমাদের এটা তো সর্বপ্রথম বলেই ফেললাম। আচ্ছা, তোমাদের সাথে আমি যুক্ত হয়েছি, আমার পরিচয়টা আমি প্রথম শুরুতে দেওয়ার কথা ছিল, তারপরে আচ্ছা, আমার নাম মোহাম্মদ বাইজিদ খন্দকার, আমি অনার্স 4র্থ বর্ষ পরীক্ষার্থী, পরীক্ষা আমার চলমান, দারুনাজা সিদ্দিক কামিল মাদ্রাসা অনার্স 4র্থ বর্ষে অধ্যয়নরত। তথা তোমরা কে কোন জায়গা থেকে পড়াশোনা করতেছো, এবং আমি তাদরিসে তোমাদের সাথে কাজ করার জন্য যুক্ত হয়েছি। তাই তোমরা কে কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে এবং কে কোন মাদ্রাসায় পড়ো সেটাও কমেন্টে জানাও দ্রুত। তোমরা কে কোন মাদ্রাসায় পড়ো সেটাও তোমরা দ্রুত কমেন্টে জানিয়ে দাও। আচ্ছা, সমস্যা নাই, পরবর্তীতে কৃষি শিক্ষা হবে। মোহাম্মদ আবু বকর চৌধুরী, যারা এখনো যুক্ত হন দ্রুত যুক্ত হও। কৃষি শিক্ষা, আচ্ছা। তো তোমাদের মান্তিকের যাদের মান্তিক রয়েছে তাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু অতিরিক্ত বিষয় এটি হচ্ছে এতটা গুরুত্বপূর্ণ যে তোমার কোনো আবশ্যিক বিষয়ে যদি কোনো তোমার A+ ছুটে যায় বা সেখানে মার্ক কম আসে, সেটাকে পূরণ করবে তোমার অতিরিক্ত বিষয়। তাই অতিরিক্ত বিষয় মাস্ট বি তোমাকে A+ পেতেই হবে। যদি তুমি কোনো বিষয়ে 3টি সাবজেক্টে যদি তুমি A পাও, আর মান্তিকে যদি তুমি তোমার অতিরিক্ত বিষয়ে তুমি A+ পেলে, সেখানে 3 পয়েন্ট দিয়ে তোমাকে A+ করে দিবে। তাই মান্তিক অধিকাংশ দেখা যাচ্ছে মান্তিক নাই। আচ্ছা, যাদের মান্তিক রয়েছে তারা যুক্ত হোক। তো মান্তিক বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কিংবা অতিরিক্ত বিষয়গুলোর মধ্য থেকে সেটা আমি বললাম। তাই যারা যারা এখনো আমাদের সাথে যুক্ত হও না দ্রুত যুক্ত হোক। তাই মান্তিক বিষয়ের গুরুত্বটা বললামই, যে মান্তিকটা যেহেতু তোমার আলিমে আবশ্যিক মান্তিক, তাই মান্তিকটা যারা দাখিলে পড়ো তাদের জন্য মান্তিক নেওয়াটা আমার মতে বেস্ট। তারপরেও অনেকে কৃষি শিক্ষা নেয় বিভিন্ন বিষয়। তারপরে হচ্ছে যে অতিরিক্ত বিষয়ের উপকারিতাটা কি সেটা বললাম, যে অতিরিক্ত বিষয়টা এতটা গুরুত্বপূর্ণ যে তুমি যদি অতিরিক্ত বিষয়ে ভালো করো, অতিরিক্ত বিষয়ে যদি তোমার A+ থাকে, তাহলে অন্যান্য যে বিষয়গুলো আবশ্যিক বিষয়, এই বিষয়গুলোর মধ্যে যদি তুমি কোনো বিষয়ে কম পাও, সেটাকে পূরণ করে তোমার A+ পর্যন্ত পৌঁছে দিবে অতিরিক্ত বিষয়। তাই অতিরিক্ত বিষয় তোমাকে 100-এ 100 ভালো করতে হবে। এবং তোমরা কে কোন মাদ্রাসা থেকে যুক্ত হয়েছো অনেকে জানাও নাই, দ্রুত জানাও কে কোন জায়গা থেকে কোন মাদ্রাসা থেকে যুক্ত হয়েছো, সেটা আমাদেরকে কমেন্টে দ্রুত জানাও। তো আমরা আমাদের আলোচনায় ফিরি। তো আজকে তোমাদের যে বিষয়টা মান্তিকের মান বন্টন, শুরুতে কোনো বিষয় সম্পর্কে ভালোভাবে ধারণা রাখতে হলে পরীক্ষার
প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে মান বন্টনের গুরুত্ব অপরিসীম। তাই মান বন্টন সম্পর্কে আগে আমাদের জানতে হবে যে মান্তিকের মান বন্টন। তোমরা দেখো সর্বপ্রথম আমরা, তাই যেহেতু একটি বাক্য রয়েছে যে ইংদাল ইমতিহানি ইউক্রমুর রজুলু ওয়া ইউহানু, পরীক্ষার সময়, পরীক্ষার মাধ্যমে বা পরীক্ষার সময় ব্যক্তি সে সম্মানিত হয় কিংবা অপমানিত হয়। তাই পরীক্ষার মধ্যে সম্মানিত হতে গেলে অবশ্যই তাকে পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। ভালোভাবে প্রস্তুতি নিলে ব্যক্তি পরীক্ষায় সে সফলতা অর্জন করতে পারবে। তাই তোমরা যারা এখনো যুক্ত হন দ্রুত যুক্ত হোক। তো মান্তিকের মোট হচ্ছে 100 মার্ক। খেয়াল করো, মান্তিকের মান বন্টনে মান্তিক বিষয়টি অতিরিক্ত বিষয় প্রত্যেকটাই 100 মার্ক, তার মধ্যে মান্তিক একটি। তো মান্তিকের প্রথম হচ্ছে দেখো, এক কথায় বা এক বাক্যে উত্তর লিখন। এরকম 35টি প্রশ্ন থাকবে, এর মধ্য থেকে তোমাকে 25টির উত্তর লিখতে হবে। 35টি প্রশ্ন থাকবে, এর মধ্যে 25টি উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য তোমার থাকবে 2 মার্ক করে, অর্থাৎ 25 দুগুণে 50। তার মানে তোমার অর্ধেক মার্ক নির্ধারিত থাকবে তোমার হচ্ছে এক কথায় বা এক বাক্যে উত্তরের মধ্যে। তাই এক কথায় কিংবা এক বাক্যে উত্তরে তোমার টোটাল 50 মার্ক। তার মানে তুমি যদি এই এক কথায় বা এক বাক্যে উত্তরগুলো সঠিকভাবে আনসার করতে পারো, তাই 50-এ 50, এখানে 1 নাম্বারও কাটার সুযোগ নেই। হাতের লেখা সুন্দর হোক বা হাতের লেখা সুন্দর না হোক, এই 50-এ তোমাকে 50 দিতেই হবে যদি সঠিক উত্তর হয়ে থাকে। তার মানে মান থেকে 50 পাওয়াটা ইজি, চাই সেটা হাতের লেখা সুন্দর হোক কিংবা না হোক, 50-এ 50 তোমাকে দিতেই হবে। আর যদি সঠিক উত্তর হয় আর কি। আর বাকি 50 হচ্ছে তোমাকে প্রশ্ন। তো এর মধ্যে রচনামূলক প্রশ্ন, তো রচনামূলক প্রশ্ন সেখানে তোমার 6টি প্রশ্ন থাকবে, এর মধ্যে থেকে 3টির উত্তর লিখতে হবে। 3টির উত্তর, তো 3টির উত্তর লিখলে 3 12 36। আর বাকি থাকবে টিকা, গ নাম্বার, সেখানে টিকা থাকবে 5টি বিষয়ের উপর টিকা থাকবে, এর মধ্যে থেকে যে কোনো 2টির উত্তর দিতে হবে। 2টি 7 দুগুণে 14, 14 আর 36 হচ্ছে 50, 50-এ 50-এ 100 মার্ক। তার মানে মান থেকে 80 পাওয়া এটা খুবই ইজি এবং সহজ। কেন সহজ বললাম? যেহেতু প্রথমে তোমাকে এক বাক্যে উত্তর দিতে হবে, এক বাক্যে যেহেতু 50 মার্ক, মানে 25টা তোমাকে হইলে 50 দিতে হবে, 100-তে 100, এর থেকে কমানোর কোনো সুযোগ নাই। বাদ বাকি এখান থেকে তুমি যদি 30 তো যদি তুমি এখান থেকে বড় প্রশ্নে যদি তুমি, আর তোমার 80 পাইতে আর লাগে 30 মার্ক। বড় প্রশ্নে যদি তুমি 20 আনতে পারো, আর এখানে যদি তুমি 14 থেকে 10 আনো, তাহলে কিন্তু তোমার 80 মার্ক হয়ে গেল। ঠিক আছে? তো এখানে হচ্ছে আমাদের মান বন্টন। এখন আমরা পরবর্তী, ইতিমধ্যে মান্তিক বিষয় মানবিক বিভাগে আছে। হ্যাঁ, স্বাধীন, তোমাকে জানাচ্ছি যে মান্তিক বিষয়, এটা আমি আবারও বলি, যারা পরে যুক্ত হয়েছে অনেকেই জানে না, দ্রুত কমেন্টে জানাও কার কোন সাবজেক্ট অতিরিক্ত সেটা জানাও। যে দাখিলের মধ্যে অনেকগুলো অতিরিক্ত বিষয় রয়েছে, মান্তিক রয়েছে, কৃষি শিক্ষা রয়েছে, উর্দু রয়েছে, তারপরে রয়েছে উর্দু, ফার্সি, তারপরে তোমার বাংলাদেশের বিশ্ব পরিচয়, গৃহস্থ বিজ্ঞান, এই বিষয়গুলো হচ্ছে অতিরিক্ত। তাই অতিরিক্ত বিষয়ের মধ্যে যে কোনো একটা তুমি চয়েস করতে পারবে। আমার জানার মধ্যে যথাসম্ভব অধিকাংশ মাদ্রাসায় কৃষি শিক্ষা থাকে, আর অনেক মাদ্রাসায় জানাই নাই, মাদ্রাসা থেকে দিয়ে দেয়, ছাত্রদেরকে জিজ্ঞাসা তেমন একটা করে না। আর তারপরে হচ্ছে মান্তিকও থাকে, অনেক ছাত্র মান্তিক নিয়ে থাকেন। তাই যারা কে কোন বিষয় নিয়েছে কমেন্টে জানাবা, এবং দ্রুত কে কোন জায়গাতে আমাদের সাথে যুক্ত হয়েছে। মুস্তাকিম হাসান, আমি নেত্রকোনা জেলার বারহাট্টা থানায় 4 নং। ঠিক আছে, ধন্যবাদ। তুমি মাদ্রাসার নাম হচ্ছে মনাস কেবি ফাজিল মাদ্রাসা, ইতিমধ্যে আমার সাথে যুক্ত হয়েছেন মান্তিক। আর যারা যারা এখনো কমেন্ট করো নাই, দ্রুত কমেন্টে জানাও কি শিক্ষার পরিবর্তে কি মান্তিক নেওয়া যাবে। হ্যাঁ, কি শিক্ষার পরিবর্তে মান্তিক নেওয়া যাবে। এখন যদি তোমার রেজিস্ট্রেশন কৃষি শিক্ষার হয়ে থাকে, তাহলে তুমি মাদ্রাসায় যোগাযোগ করবে যে সেখানে পরিবর্তনের এখন সুযোগ আছে কিনা। আর শুরুতে যদি তুমি কৃষি শিক্ষা রেজিস্ট্রেশন হয়ে গেলে কিন্তু একটু কঠিন সাবজেক্ট চেঞ্জ করা। তাই যারা রেজিস্ট্রেশন হয়ে গেছে তোমরা সেই বিষয়ে পরীক্ষা দিয়ে থাকো, দাও। আর বাদ বাকি কৃষি শিক্ষা আছে, তাহলে মান্তিকও লাগবে না। অপশনাল সাবজেক্টের ক্ষেত্রে একটা, কৃষি শিক্ষা নিলে মান্তিক দরকার নাই, আর মান্তিক নিলে কৃষি শিক্ষারও প্রয়োজন একটা। তো মান্তিকের প্রয়োজনীয়তা বললাম, যেহেতু তোমাকে আলিমে মান্তিক পড়তে হবে। তো মান্তিকের কাজটা কি, মান্তিকের হালকা আমরা একটা ধারণা দিব যে মান্তিকের কাজটা কি। তো এই মান্তিক সাবজেক্টের মাধ্যমে পরে আমরা কি কি বিষয় জানতে পারবো।
মান্তিকের একটু খোলাসা করে আমাদের পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত নিয়ে চলে যাব। যে নিজের জানা তথ্যগুলোকে সঠিকভাবে কাজে লাগিয়ে অজানাকে জেনে নেওয়ার পদ্ধতি বাতলে দেয়াই হচ্ছে মান্তিকের কাজ। তার মানে কি, মান্তিকের মৌলিক থিমটা কি? মান্তিকের মৌলিক থিমটা হচ্ছে নিজের জানা তথ্যগুলাকে কাজে লাগিয়ে অজানা তথ্যকে জেনে নেওয়ার যে পদ্ধতি, সেটাই হচ্ছে মান্তিকের কাজ। তার মানে আমরা সহজেই জানলাম যে মান্তিকের কাজটা কি। আর এই মান্তিকটা যারা আমাদের আগামীতে যারা দাখিল পরীক্ষা দিবা কিংবা যারা এখন নবমে ভর্তি হবা, সবার প্রতি তোমাদের ছোট ভাই ব্রাদার যারা রয়েছে, যারা সামনে পরীক্ষা দিবে, সবাইকে বলে দিবা মান্তিক সাবজেক্টটা নেওয়ার জন্য। যেহেতু তোমাকে আলিমে কম্পালসারি হিসাবে আবশ্যকভাবে মান্তিক পড়তে হয়, তাহলে এখানে মান্তিকটা পড়লে তাহলে পরবর্তীতে মান্তিকটা বুঝতে তোমার সহজ হবে। এবং যারা এখনো কমেন্টে জানাও নাই, দ্রুত কমেন্টে জানাও। তারপরে নিচের উদাহরণগুলো লক্ষ্য রাখো। যেমন একজন মানুষ উট পাখি চেনে না, এখন তুমি তাকে এই জিনিসটির পরিচয় দিবে। ধরো তুমি তাকে বললে যে উট পাখি এমন এক পাখি, হ্যাঁ, যেটা উঠতে পারে না, এর দৈহিক উচ্চতা প্রায় 3 মিটার, দেহের ওজন প্রায় 150 কেজি, এদের রয়েছে বিশাল 2টি পাখা, যা মেলে ধরলে প্রায় 7 ফুট হয়, এবং পুরুষ উট পাখির পাখার রং কালো, সাথে থাকে সাদা লেজ, এবং স্ত্রী উট পাখির পাখার রং ধূসর বাদামি। তার মানে কি, অজানা তথ্যগুলোকে জানার জন্য মান্তিকের কাজ হচ্ছে তোমার জানা তথ্যগুলোকে সঠিকভাবে কাজে লাগিয়ে অজানা তথ্য সম্পর্কে জানা। মানে কোনো ব্যক্তি যদি তোমার উট পাখি সম্পর্কে জানে না, তবে সে জানে যে উঠতে পারে না বিষয়টা কি, সেটা সে জানে। দৈহিক উচ্চতা 3 মিটার, এই মিটার সম্পর্কে সে জ্ঞান রাখে, এবং এই বিষয়গুলো সে জানে, কিন্তু উট পাখি চিনে না। তখন তাকে যদি এই পরিচয়টা দেওয়া হয়, তাহলে কিন্তু সে এই জানা তথ্যগুলোর মাধ্যমে একটি অজানা বিষয়ের জ্ঞান জানে। কেউ মনে করো সে স্মার্ট বোর্ড সম্পর্কে জানে না, তো স্মার্ট বোর্ড সম্পর্কে সে চিনেই না, তো স্মার্ট বোর্ডের কথা যদি তাকে যদি বোঝানো হয় যে স্মার্ট বোর্ড হচ্ছে এটা একটা ডিসপ্লে বিশিষ্ট কম্পিউটারের মতো, সে কম্পিউটার চিনে, যেটা ডিসপ্লে রয়েছে, তারপর সেখানে ক্লাস করানো যায় এবং সেটাকে খাতায় যেভাবে লেখা যায় এখানে সেটা লেখা যায়। এরকম বিষয়ের মাধ্যমে যখন তাকে এই স্মার্ট বোর্ডের পরিচয় দেওয়া হবে, তখন সেটা অজানা তথ্যগুলোর মাধ্যমে একটি জানা তথ্যকে পরিচয় করে দেয়া, সেটাই হচ্ছে মান্তিকের কাজ। তো আমরা এই আলোচনাটা তার পরবর্তীতে তোমরা যারা রয়েছো যারা দ্রুত কমেন্টে জানাও। তারপর হচ্ছে মান্তিকের কাজ কি। তো মান্তিকের কাজ সম্পর্কে আমরা তুলনামূলক কিছুটা জানলাম। তারপরে হচ্ছে মান্তিকের সম্পর্কে হালকা ধারণা, যে কোনো অপরিচিত বিষয়কে পরিচয় করিয়ে দেওয়ার সময় যে শব্দগুলো ব্যবহৃত হয় তার সবকিছুই পরিচিত থাকা আবশ্যক। মানে কোনো অপরিচিত বিষয়কে পরিচয় করিয়ে দিতে হবে জানা বিষয়ের মাধ্যমে। এখন সে কোনো একটা বিষয়ের পরিচয় দিতেছি, মনে করো আমি বললাম যে স্মার্ট বোর্ড কি, এটা হচ্ছে একটা ডিসপ্লে বিশিষ্ট, সে ডিসপ্লে চিনে। তো এখন যদি ডিসপ্লে সে না চিনে, তাহলে কিন্তু তাকে স্মার্ট বোর্ড চেনানো যাবে না। তাই এখানে বলতে হবে যে বিষয়গুলোর মাধ্যমে আমি স্মার্ট বোর্ডের পরিচয় দিব, ওই বিষয়গুলো যাকে বুঝাবো, যার সামনে পরিচয় দিব, তার জানা থাকতে হবে। তারপরে হচ্ছে মান্তিকের কাজ সম্পর্কে আমরা জানলাম। তো সুতরাং যে কথাটা আমাদের খোলাসা কথা দাঁড়াবে, সেটা হচ্ছে যে আমরা বলতে পারি যে জানা তাসাউরের মাধ্যমে অজানা তাসাউরকে জানা, প্রমাণিত তাসদিকের মাধ্যমে অপ্রমাণিত তাসদিকের প্রমাণ করার পদ্ধতি নিয়ে যে আলোচনা করে, সেটাই মান্তিকের কাজ। মানে জানা বিষয়গুলোর মাধ্যমে অজানা একটা বিষয়ের যে জ্ঞান অর্জিত হয়, সেটাই হচ্ছে মান্তিকের কাজ। তো মান্তিক সম্পর্কে যেহেতু তোমাদের এটা তো অনেকেই তোমরা নতুন, বা অনেকেই মান্তিক সম্পর্কে আগে ধারণা নাই, তো মান্তিকের মূল কাজটা যাতে থিমটা কি, এই বিষয়টা যদি তোমার মাথায় থাকে, তাহলে প্রশ্নগুলো মুখস্থ করতে সহজ হবে। এবং এই বিষয়টা আমি কেন পড়তেছি, এটার কারণটা জানা থাকলে এই বিষয়ে পড়তেও আগ্রহ তৈরি হবে। তাই পরবর্তীতে তোমাদের এখন আর কারা কারা আমাদের সাথে যুক্ত হয়েছো, শাহেমডি মুজাহিদ আমার কাছে, আমি একটু করছি। কারা কারা শাহেমডি মুজাহিদ, তুমি কোন বিষয়ে অতিরিক্ত বিষয়টা কমেন্টে জানাও। মুস্তাকিম হাসান, কৃষি শিক্ষা তো অনেক সহজ, শুধুমাত্র এমসিকিউ গুলো। আচ্ছা, বেলাল হুসাইন আমাদের সাথে যুক্ত হয়েছে, নোয়াখালী কারামতিয়া কামিল মাদ্রাসা। তাসদিক
ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছে যে এমডি নাজমুল হুদা। ওয়ালাইকুম আসসালাম। কৃষি শিক্ষা ক্লাস কি হবে, অবশ্যই পরবর্তীতে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে কৃষি শিক্ষা ক্লাস সম্পর্কে। তাই এখন আমাদের সামনে যে বিষয়টা, তোমাদের সর্বপ্রথম বিষয় হচ্ছে মান্তিকের, যে বিষয়টি সর্বপ্রথম হচ্ছে তোমাদের মান্তিকের 50 মার্ক থাকবে তোমাদের নৈবিত্তিকের উপর। তো এইখানে নৈবিত্তিক বলতে এক কথায় উত্তর। তো এখানে একটি হচ্ছে, এখানে যে বিষয়টা থাকবে, তোমাকে এক বাক্যে একটি প্রশ্ন থাকবে, এটার উত্তর তোমাকে দিতে হবে। যেমন ইলমুল মান্তিকের ক্ষেত্রে মনে করো এক বাক্যে তোমাকে উত্তর দিতে হবে, এই বিষয়ে তোমার 50টি প্রশ্ন থাকবে। এর মধ্যে থেকে, দুঃখিত, 35টি প্রশ্ন থাকবে, এর মধ্যে থেকে 25টি উত্তর দিতে হবে, 25টি 2 মার্ক করে। যেমন প্রশ্ন সিম্পল এরকম থাকতে পারে, থাকবে যে মান্তিক শাস্ত্রের জনককে। তো মান্তিক শাস্ত্রের জনককে, যেমন জানলাম যে মান্তিক শাস্ত্রের জনককে, মান্তিক শাস্ত্রের জনক হচ্ছে মান্তিক শাস্ত্রের জনককে। তো মনে করো মান্তিক শাস্ত্রের জনক হচ্ছে হাকিম আরাস্তাতালিস। মান্তিক শাস্ত্রের জনককে, তো আমরা জানলাম যে মান্তিক শাস্ত্রের জনক হচ্ছে হাকিম আরাস্তাতালিস, অর্থাৎ এরিস্টটল, যাকে আমরা বলি ইংরেজিতে বা বাংলাতে এরিস্টটল হিসাবে চিনি। সে হচ্ছে মান্তিক শাস্ত্রের জনক, বা মান্তিক শাস্ত্র সর্বপ্রথম যে কার্যক্রম পরিচালনা করেছিল, শুরু করেছিল, সে হচ্ছে হাকিম আরাস্তাতালিস। তারপরে তোমার এভাবে স্যাম্পল হিসেবে প্রশ্নগুলো থাকবে। তারপরে তোমার 2 নম্বর প্রশ্ন হচ্ছে মুআল্লিমুস সানি ও মুআল্লিমুস সালেসকে, মান্তিকের মুআল্লিমুস সানি এবং মুআল্লিমুস সালেসকে। তোমরা এখানে দেখো, মান্তিকের মুআল্লিমুস সানি এবং মুআল্লিমুস সালেস হচ্ছে এখানে যথাক্রমে আবু নসর ফারাবি এবং আবু আলী সিনা। ঠিক আছে। তো মান্তিকের মুআল্লিমে সানি এবং মুআল্লিমে সালেস এরকম প্রশ্ন থাকবে, এবং সেগুলো এক বাক্যে উত্তর দিতে হবে। তাই তোমরা যারা আমাদের সাথে যুক্ত রয়েছো, তোমাদেরকে আগের একটা তোমাদেরকে সবার প্রশ্ন, যেহেতু আমরা একটা প্রশ্ন পড়ে ফেলেছি যে মান্তিক শাস্ত্রের জনককে, দ্রুত তোমরা কমেন্টে জানাও। যারা আমাদের সাথে যুক্ত রয়েছে, মান্তিক শাস্ত্রের জনককে দ্রুত কমেন্টে জানাও। মান্তিক শাস্ত্রের জনককে সবাই দ্রুত কমেন্টে জানাও। ইতিমধ্যে আমাদেরকে অনেকেই জানিয়েছে উস্তাদ যে এরকম ব্ল্যাকবোর্ডে ক্লাস নিলে ভালো হয়। ঠিক আছে, হোয়াইট বোর্ডে চোখের অনেক সমস্যা। ঠিক আছে, এজন্যই আমরা তোমাদের জন্য এই ব্যাকগ্রাউন্ড কালো করে নিয়ে আসছি, এটা যাতে বুঝতে সহজ হয়। যারা যারা এখনো কমেন্ট করো নাই, দ্রুত কমেন্টে জানিয়ে দাও। ইতিমধ্যে আমাদের সাথে যারা যুক্ত রয়েছে, সবাই দ্রুত কমেন্টে জানিয়ে দাও। মোহাম্মদ আবু বকর চৌধুরী, হাকিম আরাস্তাতালিস। আচ্ছা ঠিক আছে, আমার এখানে নেটওয়ার্ক সমস্যা। আচ্ছা, তারপরে প্রশ্নটি আমরা চলে যাই, যে 2টা প্রশ্ন বললাম এখানে। সবাই যারা যারা হাকিম আরাস্তাতালিস যারা লিখেছো, সবাই উত্তরটি মিলিয়ে নাও যে কারটি সঠিক হয়েছে। তো 2 নম্বর প্রশ্ন, মান্তিকের মুআল্লিমে সানি এবং মুআল্লিমে সালেসকে দ্রুত কমেন্টে জানিয়ে দাও আমাদের এই প্রশ্নের উত্তর। দ্রুত কমেন্টে জানাও যে মান্তিকের
মুআল্লিমে সানি এবং মুআল্লিমে সালেসকে? আচ্ছা, মাহফুজ আহমদ চৌধুরী আমাদের কৃষি শিক্ষা থাকে। আচ্ছা, যাদের কৃষি শিক্ষা তো রয়েছে তাদের তো আর এই ক্লাস করার কোনো প্রয়োজন নেই, আর যাদের মান্তিক রয়েছে শুধুমাত্র তারা এই ক্লাসটি করলেই চলবে। মান্তিক কোন বিভাগের বিষয়? আচ্ছা, অনেকেই জানে না বিষয়টা। সাকিব সাকিব সে বলতেছে। আচ্ছা, মান্তিকটা হচ্ছে তোমাদের দাখিলের ক্লাসের অতিরিক্ত বিষয়, যে সকল অতিরিক্ত বিষয়গুলো রয়েছে, যেমন তোমাদের কৃষি শিক্ষা, তারপরে তোমার গৃহস্থ বিজ্ঞান, তার মধ্যে থেকে একটি হচ্ছে মান্তিক। এই মান্তিকটি হচ্ছে অতিরিক্ত বিষয়। আল ফারাবি ইবনে সিনা। আচ্ছা, উত্তর দিয়েছে, আর বাকিরা এখনো উত্তর দিচ্ছ না, দ্রুত উত্তর দাও, আমরা সামনে আগাই। আবু নসর ফারাবি ইবনে সিনা। তো তারপর হচ্ছে মান্তিক শব্দের অর্থ কি? মান্তিক শব্দের অর্থ হচ্ছে, তোমরা দেখো, এর অর্থ হচ্ছে কথা বলা ও ভাষা। মান্তিক শব্দের অর্থ হচ্ছে কথা বলা, ভাষা, বক্তব্য। এটা হচ্ছে মান্তিকের কথা, মান্তিক শব্দের অর্থ। তারপরে হচ্ছে তোমাদের মান্তিক শব্দটির মাদ্দা কি? মান্তিক শব্দটির মাদ্দা হচ্ছে নুন তোয়া কফ। তারপর হচ্ছে তোমাদের, তো এখানে তারপর হচ্ছে ইলমুল মান্তিকের অপর নাম কি? তো ইলমুল মান্তিকের অপর নাম তোমরা এখানে দেখবে, ইলমুল মান্তিকের অপর নাম হচ্ছে মেয়ারুল উলুম। জ্ঞানের মানদণ্ড, জ্ঞান মাপার মানদণ্ড হচ্ছে ইলমুল মান্তিক। তো তোমাদের যারা আমার সাথে যুক্ত রয়েছে দ্রুত কমেন্ট করবা যে মান্তিক শব্দটির মাদ্দা কি। দ্রুত সবাই কমেন্টে জানাও যে মান্তিক শব্দের মাদ্দা কি। মোহাম্মদ আবু বকর চৌধুরী, সবাই কমেন্টে জানাও সে যে নুন তোয়া কাফ মান্তিক শব্দের মাদ্দা কি। দ্রুত কমেন্টে জানাও যে মান্তিক শব্দের মাদ্দা কি, যারা যুক্ত রয়েছে। তারপরে তোমাদের দ্রুত জানাও যে মান্তিক শব্দের অর্থ কি। এইমাত্র আমরা এটা বললাম যে মান্তিক শব্দের অর্থ কি। আচ্ছা, মুস্তাকিম নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আমার এখানে। আচ্ছা, দুঃখিত। তাহলে তুমি যেখানে নেট ভালো পাবে সেখানে গিয়ে অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। তো এখন দেখো যে মান্তিক শব্দের অর্থ কি, দ্রুত কমেন্টে জানাও। আচ্ছা, ইকে স্বাধীন আমাদেরকে জানিয়েছে যে নুন তকফ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য। এবং বলো মান্তিক শব্দের অর্থ কি। দ্রুত কমেন্টে জানাও এবং সবাই দ্রুত শেয়ার করো নাই। আচ্ছা, যারা রয়েছে সবাই দ্রুত ক্লাসটিকে শেয়ার করে দাও, যাতে করে সবাই আমাদের ক্লাসে থাকতে পারে বা আমাদের ক্লাসটি সবাই দেখতে পারে। দ্রুত সবাই আমাদের এই ক্লাসটি যারা রয়েছে সবাই শেয়ার করে দাও, যাতে করে সবাই আমাদের ক্লাসে। ইতিমধ্যে আমাদের সাথে জানিয়েছে মোহাম্মদ আবু বকর চৌধুরী, কথা বলা ভাষা, কথা বলা বালানা, এইচ এ মুস্তাকিম। আচ্ছা, দেখি তো কাদের কাদের উত্তরটি সঠিক হয়েছে। এখন আমরা দেখি যে মান্তিক শব্দের অর্থ হচ্ছে কথা বলা ভাষা। ইতিমধ্যে যারা উত্তর দিয়েছে কথা বলা ভাষা, সবার উত্তর সঠিক। এসকে স্বাধীন, যারা সবাই তোমাদের কাছে আবারও অনুরোধ করতেছি যে এসকে স্বাধীন, মুস্তাকিম হাসান, তারপরে হচ্ছে যারা যুক্ত রয়েছে আবু বকর চৌধুরী, সবাই তোমার নিজের আইডি থেকে শেয়ার করে দাও। অন্তত তোমরা শেয়ার করলে 10 থেকে 12টা যদি শেয়ার হওয়ার কথা, তাই শেয়ার তো দেখা যাচ্ছে মাত্র 2টা শেয়ার। সবাই শেয়ার করো দ্রুত, তোমরা এখন শেয়ার করো। মুস্তাকিম হাসান, এসকে স্বাধীন, এইচ এম মুস্তাকিম বিল্লাহ, রাজিয়া ইসলাম, সবাই দ্রুত এই তোমাদের এই ক্লাসটি, লাইভ ক্লাসটি দ্রুত শেয়ার করে দাও, দ্রুত শেয়ার করে দাও। তো আমরা এই পর্যন্ত জানলাম। তারপরে হচ্ছে মান্তিক শব্দটির মাদ্দা কি,
এটা আমাদের আলোচনা চলে গেছে ইতিমধ্যে। ইতিমধ্যে যারা নুন তোয়া কফ উচ্চারণ দিয়েছো, নুন তোয়া কফ, ইলমুল মান্তিকের অপর নাম কি? সবাই দ্রুত কমেন্টে জানাবা যে ইলমুল মান্তিকের অপর নাম কি। সবাই দ্রুত কমেন্টে জানাও যে ইলমুল মান্তিকের অপর নাম কি। মাত্র আমরা পড়লাম এটা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, দ্রুত শেয়ার করো। এই যে মুস্তাকিম বিল্লাহ, তারপরে যারা রয়েছে স্বাধীন, তারপরে যারা রয়েছে রাজিয়া, দ্রুত শেয়ার করে ডান লেখবা, কমেন্টে ডান লেখবা, তাহলে বুঝতে পারবো যে সে শেয়ার করেছে। দ্রুত শেয়ার করে তোমরা কমেন্টে ডান লেখো। এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ মান্তিকের, যেহেতু তোমাদের এই এক কথায় উত্তর হচ্ছে 50 মার্ক, মানে মান্তিক যাদের রয়েছে। ইতিমধ্যে আমাদেরকে জানিয়ে রয়েছে মিয়ালুল উলুম। তারপরে আচ্ছা দেখি আর যারা যারা উত্তর দাও না, দ্রুত উত্তর দাও, শেয়ার দিয়ে তোমরা ডান লেখো, কমেন্টে ডান লিখলে আমি বুঝতে পারবো যে তোমরা এটি শেয়ার করেছো। দ্রুত শেয়ার করো। শেয়ার করে কমেন্টে। আচ্ছা 9টা শেয়ার ডান। আচ্ছা মুস্তাকিম হাসান, আচ্ছা মুস্তাকিম হাসান ধন্যবাদ। আমাদের সাথে হুজুর আরবি কিবোর্ড নাই, ইয়ারুল উলুম, হুজুর মান্তিক মানে কি সাবজেক্ট এখনো পড়ি না। আচ্ছা মান্তিকের আলোচ্য বিষয়টি কি সেটা আমরা আলোচনা করেছি। মান্তিক মানে কি, মান্তিকের তোমার কোন সাবজেক্ট অতিরিক্ত? সোহরাব হোসাইন তাহসিন, তুমি কমেন্টে জানাও তুমি কি মান্তিক নিয়েছো, নাকি কৃষি শিক্ষা নিয়েছো, নাকি অন্য কোনো বিষয় নিয়েছো, কমেন্টে জানাও। তাহলে আমরা পরবর্তীতে বলতেছি হুজুর মান্তিক মানে কি, এর সাবজেক্ট এখনো পড়ি নাই। কমেন্টে জানাও। সোহরাব হুসাইন তাহসিন, মানে তুমি কোন বিষয় অতিরিক্ত হিসাবে নিয়েছো, কৃষি শিক্ষা নাকি মান্তিক, কমেন্টে জানাও। এই যে মুস্তাকিম বিল্লাহ, তুমি ডান দিয়েছো। আচ্ছা দেখি কারা কারা উত্তর দিয়েছে, কাদেরটা সঠিক হয়েছে এখন দেখি। সেটা হচ্ছে মিয়ারুল উলুম। তোমরা অনেকে লিখেছো তো অনেকেই তোমরা কমেন্টে সেটা লিখেছো যে কমেন্টের মাধ্যমে তোমরা লিখেছো যে মিয়ালুল উলুম। দ্রুত তোমরা সেটা শেয়ার করে আমাদেরকে জানিয়ে দাও যে কে তোমরা কারা কারা শেয়ার করেছো। এটা হচ্ছে ঠিক আছে, মিয়ালুল। অনেকের হয়তো সমস্যাটা হইতেছে যে আরবি কিবোর্ড না থাকার কারণে বাংলাটাকে আরবিতে, যেহেতু আমাদের প্রশ্ন কাঠামো মান বন্টন এ বিষয়ে আলোচনা হয়েছে, তাই আমরা তো তারপরে আমরা পরবর্তীতে আলোচনা করব। এখানে আমাদের তার পরবর্তী 6 নম্বর প্রশ্ন, যেহেতু আমাদের এক বাক্যে এই বিষয়গুলো আলোচনা চলতেছে। মান্তিকের বিষয়বস্তু কি? তো মান্তিকের বিষয়বস্তু নিয়ে যদি বলতে হয়, মান্তিকের বিষয়বস্তু তোমরা দেখো মান্তিকের বিষয়বস্তু কি, সবাই একবার দেখবা যে মালুমাতুন তাসাউরিয়াতুন, তারপরে হচ্ছে ওয়া তাসদিকিয়াতুন। মান্তিক হচ্ছে তাসাউর এবং তাসদিক সম্পর্কে জ্ঞান লাভ করা। তাসাউর এবং তাসদিক সংক্রান্ত জ্ঞান লাভ করা হচ্ছে মান্তিকের বিষয়বস্তু। তারপরেরটি যাই, সেটা হচ্ছে যে ইলমুল মান্তিকের গরজ বা উদ্দেশ্য কি? ইলমুল মান্তিকের গরজ বা উদ্দেশ্য হলো চিন্তার ক্ষেত্রে ভুল ভ্রান্তি থেকে মস্তিষ্ককে হেফাজত করা। সবাই আবার দেখো যে চিন্তার ক্ষেত্রে ভুল ভ্রান্তি থেকে মস্তিষ্ককে হেফাজত করা হচ্ছে মান্তিকের উদ্দেশ্য। তো এখন তোমাদেরকে আমরা যদি প্রশ্ন করি, আচ্ছা সবাই দ্রুত কমেন্ট করো যে ইলমুল মান্তিকের বিষয়বস্তু কি। যারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছে দ্রুত কমেন্টে জানাও যে ইলমুল মান্তিকের বিষয়বস্তু কি। এ ফাঁকে আরেকটি কথা বলে রাখি যে আমাদের
মান্তিকের যেহেতু এটা খুব বেশি প্রশ্ন নাই, অল্প, আমাদের লেসন প্ল্যান এবং পাঠদান পদ্ধতি সম্পর্কে কিছু বলে দেই, এর ফাঁকে তোমরা উত্তর দিয়ে দাও। এটা হচ্ছে যেহেতু মান্তিকের আমাদের এই আয়াতে 60 থেকে 70টা আমরা তোমাদের জন্য এক কথায় এক বাক্যে প্রশ্ন আমরা নির্বাচন করেছি, আর বাকি তোমাদের জন্য রচনামূলক প্রশ্ন এবং টিকা সব মিলে আমাদের মোটামুটি 5টি বা 6টি ক্লাসে আমাদের এই মান্তিকের আলোচনাটা সম্পূর্ণ টোটাল শেষ হয়ে যাবে। তাই প্রতিটি ক্লাসে আমরা কিছু তোমাদের জন্য এক বাক্যে প্রশ্ন থাকবে এবং তোমাদের জন্য এবং একটি করে বড় প্রশ্ন থাকবে, যাতে করে তোমাদের এই দুটি সমন্বয় করে অল্প কিছু 4 থেকে 5 দিনের মধ্যে আমাদের এই 4 থেকে 5টি ক্লাসের মাধ্যমে আমাদের এই মান্তিক আলোচনাটি শেষ হয়ে যাবে। সৌরভ হুসাইন তাহসিন, তুমি কমেন্টে জানাও না যে তুমি কি অতিরিক্ত বিষয় হিসাবে কোনটি নিয়েছো, যেহেতু অধিকাংশ আমরা দেখতে পাচ্ছি যে তারা কৃষি শিক্ষা হিসাবে অতিরিক্ত সাবজেক্ট নিয়েছে, খুব কম সংখ্যক ছাত্র রয়েছে যারা মান্তিক নিয়েছে, অল্প কয়েকজন বাদে অধিকাংশই হচ্ছে কৃষি শিক্ষা। তো তুমি দ্রুত কমেন্টে জানাও যে সোহরাব হুসাইন তাহসিন কোন বিষয় নিয়েছো দাখিলে, অতিরিক্ত বিষয়। ইতিমধ্যে মাইসুরা মহসিনা কৃষি শিক্ষা, তারপরে হচ্ছে যে HM মুস্তাকিম বিল্লাহ চিন্তার ঠিক আছে, তারপরে হচ্ছে HM মুস্তাকিম বিল্লাহ। আমাদের পূর্বের যে দাখিল বেচের যে ছাত্ররা ছিল, দাখিল 1-in-1 26 বেচের অধিকাংশ ছাত্রই দেখতে পাচ্ছি তারা কৃষি শিক্ষা নিয়েছে। তাই যারা কৃষি শিক্ষা অতিরিক্ত বিষয় হিসাবে নিয়েছো তাদের জন্য এই ক্লাসটি দরকার নেই, যারা মান্তিক অতিরিক্ত সাবজেক্ট হিসাবে নিয়েছো তাদের জন্য এই গুরুত্বপূর্ণ ক্লাস। তাই তোমরা তোমাদেরকে বলতেছিলাম মান্তিকের বিষয়বস্তু কি, দ্রুত কমেন্টে জানাও। মান্তিকের এটা উদ্দেশ্য, তোমরা যারা লিখতেছো মুস্তাকিম বিল্লাহ সবার জন্য, এটা মাইসুরা মহসিনা মাদ্রাসায় সবার জন্য কৃষি। আচ্ছা, এটা আমিও জানি যে অধিকাংশ মাদ্রাসায় ধরতে গেলে 80 থেকে 85 কিংবা 90% ছাত্রছাত্রীরা তারা কৃষি শিক্ষা নিয়ে থাকে, বিশেষ করে গ্রাম মাদ্রাসায় সব কৃষি। তাই অনেকেই মান্তিক নেও নাই, শুধুমাত্র অল্প কিছু ছাত্র ছাড়া মাইসুরা মহসিনা কৃষি। আচ্ছা ঠিক আছে, তারপরে মুস্তাকিম হাসান। আচ্ছা, মান্তিকের বিষয়বস্তু কি এটা তোমরা জানাচ্ছ না, দ্রুত জানাও যে মান্তিকের বিষয়বস্তু কি। আচ্ছা, যেহেতু আরবি কিবোর্ড নয়, আচ্ছা এটা আমরা বাদ দিয়ে, আচ্ছা এই বিষয়টা লেখো। ইলমুল মান্তিকের গরজ বা উদ্দেশ্য কি, এটা কমেন্টে জানাও যারা আমাদের ক্লাসে রয়েছে। ইলমুল মান্তিকের উদ্দেশ্য কি? কৃষি শিক্ষা মান্তিক নিয়ে। আচ্ছা মুস্তাকিম হাসান, আমাদের মাদ্রাসায় কৃষি শিক্ষা মান্তিক নিয়ে। আচ্ছা, তারপরেও তুমি আমাদের সাথে ক্লাস করতেছো, ধন্যবাদ। তারপরে এভাবে মিজান শব্দটির মূলে কি ছিল, মিজান শব্দটির শব্দ আমরা যদি দেখি, মিজান শব্দের মূলে কি ছিল, এটা হচ্ছে মিজানুন, মিউজানুন। মিজান শব্দের মূলে ছিল মিউজানুন। তারপরে তুমি দেখো ইলমটি কোন ভাবের মাজদার, ইলম শব্দটি হচ্ছে বাবে সামিয়া ইয়াসমাউ এর মাজদার। হচ্ছে মুস্তাকিম। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ উত্তর দেওয়ার জন্য। তারপর হচ্ছে আমাদের হুসুল শব্দের অর্থ কি, হুসুল শব্দের অর্থ হচ্ছে অর্জন করা। ঠিক আছে, হুসুল শব্দের অর্থ কি, অর্জন করা। হুসুল সুরাতি শাইফিল আকলি মান্তিকের সংজ্ঞা আসবে। সূরা শব্দের অর্থ কি, সূরাত শব্দের অর্থ হচ্ছে আকৃতি। ঠিক আছে, এভাবে শব্দগুলো আসবে। তারপর হচ্ছে ইলম কত প্রকার, ইলম হচ্ছে 2 প্রকার, তাসাউর তাসদিক। ঠিক আছে, তারপরে তোমাদের আসবে 2 প্রকার ইলম কি কি, তাসাউর ও তাসদিক। তারপরে হচ্ছে তোমার থাকবে
তাসাউরু তাসদিকের বর্ণনা। তাসদিক শব্দটি কোন বাবের মাসদার? বাবে তাফঈল। তারপরে তোমার থাকবে তাসদিকটি কোন সিগা? তাসদিকটা হচ্ছে মাসদার, এটা কোনো সিগা নয়। এভাবে তোমার সামিয়া ইয়াসমাউ, আচ্ছা মুস্তাকিম হাসান কমেন্টে জানানোর জন্য, তারা এখনো যারা শেয়ার করে না দ্রুত সবাই শেয়ার করে দাও। ইসনাদ শব্দের অর্থ কি? সম্পৃক্ত করা, সম্পর্কযুক্ত করা। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার এতক্ষণ আমরা ক বিভাগ থেকে ক বিভাগের সকল প্রশ্ন, তথা ক বিভাগে তোমাদের 50 মার্ক, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাই ক বিভাগের আলোচনাটা যদি আমরা শেষ করতে পারি তাহলে তোমাদের জন্য বিষয়টা বুঝতে সহজ হবে। তাই আমরা সহজ কিছু প্রশ্ন নির্বাচন করব, যে ক বিভাগটা যদি আমরা ক্লিয়ার করতে পারি তাহলে রচনামূলক প্রশ্ন, এটা বাকিটা হচ্ছে 50 মার্ক। মানে যাদের মান্তিক রয়েছে তাদের সর্বোচ্চ ফোকাস থাকবে ক বিভাগে 50-এ 50 তোমাকে পেতেই হবে। এজন্য নৈবিত্তিকগুলা ভালোভাবে, তাদের এক কথায় যে প্রশ্নগুলো রয়েছে এগুলো ভালোভাবে তোমাকে আয়ত্ত করতে হবে পরীক্ষায় পারার জন্য। সবাইকে সহজ একটি প্রশ্ন করব। অনেকেই তোমরা তাসদিক এটা কি মাসদার? কোন সিগা? তাসদিকটা কোন সিগা? দ্রুত কমেন্টে জানাও। যারা যুক্ত রয়েছে দ্রুত কমেন্টে। আচ্ছা ঠিক আছে, আবু বকর চৌধুরী, আমরা সেটা বলে দিব। দ্রুত কমেন্টে জানাও তাসদিক এটা কোন সিগা। দ্রুত কমেন্টে জানাও তাসদিকটা কোন সিগা। আমাদের এখন রচনামূলক এগুলো আমরা শেষে দেখাবো যাতে করে তোমরা সেটা বুঝতে পারো। তো এখানে আমাদের রচনামূলক প্রশ্ন, এটা তোমার 36 মার্ক। তো রচনামূলক প্রশ্নে তোমাদের অল্প কয়েকটা 6 থেকে 7টা প্রশ্ন মুখস্থ করলে তোমাদের এই পরীক্ষার 36 নম্বর ওটা কমন চলে আসবে। মানতিক এটা সহজ, এটা খুব বেশি প্যারা নেওয়ার বা খুব বেশি চিন্তা ফিকির বা কষ্ট করার খুব বেশি প্রয়োজন পড়ে না। এই 36 মার্কের জন্য যে 6টা প্রশ্ন, এর মধ্যে 6 থেকে 7টা প্রশ্ন বলে 3টা প্রশ্ন অবভিয়াসলি কমন চলে আসে। তো প্রথম প্রশ্নটি, তুমি প্রশ্ন লেখার ক্ষেত্রে আমরা যে প্রশ্ন, যেমন মান্তিক কাকে বলে তোমার সংজ্ঞা থাকবে, মান্তিকের সংজ্ঞা কি, তার আলোচ্য বিষয় কি, উদ্দেশ্য কি, প্রয়োজনীয়তা কি, এ বিষয় থাকবে। মান্তিকের সংজ্ঞা কি, তার আলোচ্য বিষয়, উদ্দেশ্য, প্রয়োজনীয়তা, এরকম একটা প্রশ্ন থাকলো মনে করো। এখন তুমি পরীক্ষায় লেখার ক্ষেত্রে আমরা ইতিমধ্যে জানিয়েছ আমাদের তাফঈল, ইসমে ফায়েল, ওয়াহিদে সিগা, তারপরে ইসিম ফায়ের কি লেখলা, ইসমে ফায়ের, ওয়াহিদে মুজাক্কার, তাসদিক শব্দটি ইতিমধ্যে তাফিল, ধন্যবাদ এইচ মুস্তাকিম। তো এখন তোমাদের আমাদের সাথে আবু বকর চৌধুরী, তুমি দেখো যে আমাদের যারা মান্তিক রয়েছে সবাই একটু লক্ষ্য করো যে প্রশ্নটা থাকবে। তো প্রশ্নের পরে এখন তোমাকে শুরুতে ভূমিকা লিখতে হবে, শেষে উপসংহার লিখতে হবে। তাই সর্বপ্রথম আমরা বলবো যে যারা তোমরা অধিকাংশই যেহেতু তোমরা বাংলাতে লিখবা, এটা আরবিতেও লেখা যায়, যেহেতু মান্তিক এটা আরবি বিষয়ের অন্তর্ভুক্ত, তাই এটা আরবিতেও লেখা যায় আবার বাংলাতেও লেখা যায়। তবে এটা এই ক্ষেত্রে আরবিতে লিখলে, যারা লিখতে চাও আরবিতে লিখলে নাম্বার বেশি পাওয়া সহজ, কম লেখায় অধিক নাম্বার পাওয়ার জন্য উপযোগী। আর বাংলায় লিখলে মনে করো যে বাংলাতে যদি তুমি লিখতে চাও তাহলে কিছুটা দলিল আদিল্লা এবং মানসম্মত লিখলেও বাংলাতেও মোটামুটি 12 নাম্বার পাওয়া সম্ভব। তো এই ক্ষেত্রে আমরা দুটি দিয়েছি। যারা এখন উত্তর লেখার ক্ষেত্রে তোমরা যারা উত্তর লিখবা, এক্ষেত্রে তোমরা এই কোটেশনগুলো অন্তত যারা বাংলাতে লেখো তোমরা কোটেশনগুলো আরবিতে লেখার চেষ্টা করো। যেমন আল ইফতেতাহ অর্থ হচ্ছে উপস্থাপনা, ভূমিকা, প্রারম্ভিকা। তো আল ইফতেতাহ এটি হচ্ছে তোমার ভূমিকার আরবি শব্দ। তাই যারা অন্তত বাংলা লিখবা এবং যারা আরবিতেও পারবা না টোটাল, এবং যারা আরবিতেও পারবা না একবারে, যারা বাংলা ছাড়া আর কিছুই পারো না, তো তারা পরিশেষে যাদের কোনো উপায় নাই, গতি নাই, তখন তারা গিয়ে শুধু উপস্থাপনা বাংলাতে লিখবা।
আর যারা মোটামুটি তোমরা পারবা, এই আত্মবিশ্বাস রয়েছে, তারা সর্বোচ্চ চেষ্টা করবা কোটেশনগুলো আরবিতে লেখার জন্য। যেমন আল ইফতিতা লিখবা, লেখার পরে তুমি সেখান থেকে তারপরে তুমি ভূমিকার লেখা শুরু করবা। তো ভূমিকার ক্ষেত্রে আমরা সচরাচর গাইডে যেগুলো থাকে, তো ভূমিকার মধ্যে যদি একটি গুরুত্বপূর্ণ কথা যদি তুমি আনতে পারো তাহলে কিন্তু পরীক্ষায় বেশি নাম্বার পাওয়ার জন্য খুবই উপযোগী। যেমন আমরা ভূমিকাতে নিয়ে এসেছি ৫ম শতাব্দীর ৫ম হিজরি শতকের মুজাদ্দিদ ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার আল মুস্তাসফা মিন ইলমিল উসুল কিতাবে বলেন, মানলাম ইয়ারিফ হু আই মানলাম ইয়ারিফ ইলমাল মান্তিক, যে ইলমু মান্তিক সম্পর্কে জানে না, ফালা সিকতা বি ইলমি, তাহলে তার জ্ঞানের উপর কোনো আস্থা নাই। এই কথাটা যদি তুমি ভূমিকার মধ্যে আমরা এটা যুক্ত করেছি, তো খুবই মানসম্মত যাতে লেখাটা হয়। তো এই কথাটা যদি তুমি ভূমিকার মধ্যে লেখো তাহলে যখন তোমার এক্সামিনে খাতা দেখবে তখন এ কথাটা দেখে সে অবাক হয়ে যায়। মানে ক্লাস 10 একটা ছেলে, সে ইমাম গাজালি রহমতুল্লাহ হচ্ছে মান্তিক শাস্ত্রের একজন বরেণ্য ইমাম। তো এই লেখাটা যখন দেখবে সে অবাক হয়ে যাবে, এত 10ম ছাত্র, সে গুরুত্বপূর্ণ, এগুলো কোনো গাইডও পাওয়া যাবে না। গাইডও এত চমৎকার ভাবে এই ধরনের তথ্য আনে না। আমরা নিয়ে এসেছি যে ভূমিকাতে যখন ভূমিকার মধ্যে যখন এক্সামিনের চুকটা পড়বে আর দেখবে এত সুন্দর একটি তথ্য দিয়েছে, তারপরে সে একটা ভালো একটা ধারণা পরবর্তী দেখবে যে তোমাকে 12 না 12-র মধ্যে 10 এরকম নাম্বারও তোমাকে দিয়ে দিবে। আচ্ছা আমরা আসতেছি সামনে। তো এখানে হচ্ছে তারপরে তোমরা ইলমু মান্তিক ইসলামী গবেষকদের দৃষ্টিতে জ্ঞান বিশ্লেষণের একটি নির্ভরযোগ্য মানদণ্ড হিসাবে বিবেচিত আধুনিক লজিক বা যুক্তিবিদ্যার সূচনা ও বিকাশ ইলমুল মান্তিকের ভূমিকা রেখেছে। নিচে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দেওয়া হলো। তারপরে আমরা যেহেতু এটা 12 মার্ক, তার মানে এটা তোমাকে বড় আকারে লিখতে হবে, অল্প লেখলে মোটামুটি নাম্বার পাওয়া যাবে না। তারপরে হচ্ছে ইলমুল মান্তিকের পরিচয়। তো প্রতিটার ক্ষেত্রে একই কথা বলবো যে তোমরা আরবি কোটেশন গুলো, যেমন তারিফুল মান্তিক, এই কোটেশন গুলো তোমরা মুখস্থ করে যাবে। যেমন আল ইফতিতা, তারিফুল মান্তিক, মাউদু ইলমিল মান্তিক, গরদু ইলমিল মান্তিক, আল ইখতিতাম। তো এই প্রশ্ন, তারপর এই আরবি কোটেশন গুলো দেওয়ার চেষ্টা করবো। যারা আরবি গুলা পারবা না একেবারেই নিতান্ত, যাদের সর্বশেষ, যারা কোনো সুযোগ নেই বা যারা একবার পারতেছো না, তারা তখন শেষে যারা কিছুই পারবা না তখন তারা বাংলাতে লেখার চেষ্টা করবে। সর্বোচ্চ আরবি কোটেশন দিলে তখন এক্সামিনারে তখন তার একটা ধারণা হবে, না ছাত্রটা তো আরবির সাথে তার একটা সম্পর্ক আছে, তখন তোমাকে দেখা যাবে তোমাকে ভালো নাম্বার এক্সামিনার তোমার প্রতি একটি ভালো সুধারণা তৈরি হবে। হচ্ছে আবিধানিক পরিচয়। তো ইলমুল মান্তিকে নুন তোয়াকাব এগুলা লিখবা। তারপরে তুমি শব্দের অর্থ লিখলা, যে ইলমুল মান্তিক শব্দের অর্থ আত তাহাদ্দুসু, তারপর আল কালামু, আল মাকানুন নুতকি, জামানুন নুত, এগুলো বোঝার সুবিধাতে বাংলাগুলো লিখেছি। পরীক্ষার হলে এত লেখার প্রয়োজন নাই, শুধু আরবিগুলাই লেখবা। তারপরে বাংলাগুলো যদি তুমি নিচে লেখো তাহলে অর্থ কিন্তু বাড়বে। যেমন তাহাদ্দুস একটা লেখলা, তারপর কালাম আর একটা লেখলা, মাকানুন নুত একটা, জামানুন নুত লেখলা, তারপরে বাংলাগুলো লিখে দিলা। তারপরে সাথে সাথে যদি এগুলো দিতে পারো, যারা মুখস্থ করবা, আমা ইয়াংতিকু আনিল হাওয়া, কথা বলা, এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন আয়াতে আছে কিনা, উল্লিমনা মান্তিকাত তাইর, আল্লাহ আমাদেরকে কি করা হয়েছে, পাখির ভাষা শিক্ষা দেওয়া হয়েছে। তো এভাবে তোমরা মান্তিকের পরিচয়, তারপরে তোমরা দেখো মান্তিকের পারিভাষিক সংজ্ঞা। তো পারিভাষিক সংজ্ঞার ক্ষেত্রে প্রামাণ্য সংজ্ঞা তোমাকে লাগবে। একটা হচ্ছে না আমি নিজের মতো করে বানাই দিয়ে দিলাম যে ইসলামী শরীয়তের পরিভাষা অমুক, কিন্তু প্রামাণ্য সংজ্ঞা তোমাকে 2টা থেকে কমসে কম 3টা দিতে হবে। যেহেতু 12 মার্ক, নিম্নে 2টা দেওয়া আবশ্যক। তো প্রামাণ্য সংজ্ঞা দিলে তখন এক্সামিনার তোমার এই খাতাটা তুমি পড়াশোনা করেছো, সেটা প্রামাণ্য সংজ্ঞা হচ্ছে নির্দিষ্ট কোনো গ্রন্থাকারের বক্তব্য, ঠিক আছে, এটা হচ্ছে প্রামাণ্য সংজ্ঞা। তো পারিভাষিক সংজ্ঞা, পারিভাষিক অর্থ, তো এই ক্ষেত্রে তুমি আরবিতে লিখতে পারো ইস্তিলাহান, যেহেতু তারিফু ইলমিল মান্তিকের পরে লুগাতান ইস্তিলাহান তুমি ব্যবহার করতে পারো। মান্তিক প্রণেতা বলেন, তো এই ক্ষেত্রে হুয়া ইলমুন বি কাওয়ানিনা তাসিমু মুরাআতুহা আযযিহনা আনিল খতাই ফিল ফিকরি, মানে হচ্ছে
মান্তিক হচ্ছে এমন কতিপয় জ্ঞান বা নীতিমালা জানার নাম, যে নীতিমালা জানার মাধ্যমে মানুষের মানুষের চিন্তার ভুল ভ্রান্তি থেকে নিজেকে রক্ষা করা সম্ভব হয়, সেটা হচ্ছে ইলমুল মান্তিক। তো ইলমুল মান্তিকের সরু তাহজিবের সংজ্ঞা, তো অন্তত দুটি সংজ্ঞা তোমাকে মনে রাখতে হবে। তারপরে হচ্ছে তোমাকে সুল্লামুল উলুম, অন্তত যারা পারো তিনটা, নিম্নের তিনটা সংজ্ঞা দিবা। তিনটা সংজ্ঞা দিলে তোমার লেখাটা মানসম্মত হবে এবং পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য খুবই উপযোগী। আমাদের সাথে যারা যুক্ত রয়েছে কমেন্টে আবু বকর, তিনটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করো। আরবিতে লেখলে বাংলা সহ লিখতে হবে না, আরবিতে লেখলে শুধু আরবিতে লেখলেই হবে, বাংলা লেখার কোনো প্রয়োজন নাই। তো পরীক্ষার ক্ষেত্রে তো যারা আমাদের সাথে যুক্ত রয়েছে, মনে করো তুমি, এটা তোমার হচ্ছে একটা পরীক্ষার খাতা। তো এই খাতায় যদি তুমি শুরুতে এখানে তোমার, বিশেষ করে আরেকটি কথা বলে রাখি যে তোমরা উত্তর লেখার ক্ষেত্রে যেমন আরবিতে লেখার চেষ্টা করবা, যেমন আল জওয়াবু, আল জওয়াবু আনিস সোয়ালিল আউয়াল, আনিস সোয়ালিল আউয়াল, যেহেতু আমার এটা ছোট করার কারণে, তো এভাবে তোমরা প্রথমে আরবিতে ইয়াগুলা লেখার চেষ্টা করবা, আল জওয়াবু আনিস সোয়ালিল আউয়াল, আল জওয়াবু আনিস সোয়ালিস সানি, তাহলে তোমার লেখাটা আরো মানসম্মত হবে। যেহেতু এটা আরবি বিষয়, তাই কয়টা মুখস্থ করলে কমন থাকবে? আচ্ছা আবু বকর, তো আমরা সেটা বলে দিব যে আমাদের এখানে কমসে কম 6 থেকে 7টা যদি প্রশ্ন মুখস্থ করো তাহলে এনাফ। সেটা আমরা তোমাদেরকে দেখাবো যে 6 থেকে 7টা প্রশ্ন যদি তুমি মুখস্থ করো তাহলে তোমার এই পরীক্ষার জন্য খুবই কমন। 6 থেকে 7টা মুখস্থ করলে তোমার 3টা কমন অলরেডি চলে আসবে। তো আমরা ধারাবাহিকভাবে তোমাদেরকে সেটা ক্লাসে পড়িয়ে দেব যে 6 থেকে 7টা প্রশ্ন মুখস্থ করলে পরীক্ষার জন্য যথেষ্ট। তো এখানে তুমি যদি লেখো আলিফ তেতা, তারপরে তো ইফতেতার ক্ষেত্রে তারপরে তুমি মনে করো এখান থেকে শুরু করলা ইফতেতা, যে ইলমুল মান্তিক,
আচ্ছা, সব মুছালে মোটা করে দেন না কোন ব্যাকগ্রাউন্ড এটা? আচ্ছা সমস্যা নেই। শেষ করতে তো এই ক্ষেত্রে যারা আমাদের সাথে যুক্ত রয়েছে তোমরা দেখবে যে আল জওয়াব ও আনিস তো সবাই দেখো এখানে তো এখানে পরীক্ষায় লেখার জন্য আল জওয়াবু আনিস সুয়ালিল আউয়াল, পরীক্ষায় যদি আরবিতে অন্তত যারা বাংলাতেও লেখবা পরীক্ষায় আরবিতে তোমরা এই উত্তরগুলো 1 নং প্রশ্নের উত্তর এটা আরবিতে লেখার চেষ্টা করবা। কৃষি পড়তে বলছে, আচ্ছা ঠিক আছে। সোহরাব হুসাইন তাহসিন, তো মান্তিকটা তো আল জওয়াব আনিস সুয়ালি আউয়াল, তো অন্তত আরবিতে যদি তুমি এই উত্তরের যে মানে 1 নং প্রশ্ন উত্তর 2 নং প্রশ্ন উত্তর এগুলো আরবিতে লিখলে তোমার নাম্বার পাওয়া খুবই সহজ। তারপরে তুমি লেখলা আল ইফতিতা, পরীক্ষায় কিভাবে লিখবা সেটা আমি বলে দিচ্ছি যে আল ইফতিতা আল ইফতেতা এটা হচ্ছে ভূমিকা। তো ভূমিকার পরে তুমি এখানে সুন্দর করে বিভিন্ন ডিজাইন দিয়ে তুমি লিখতে পারো আল ইফতেতা। লিখতে পারে ভাবে যে যা বাংলাতে লিখবা মান্তিক শাস্ত্রের সেভাবে লিখতে পারো। পরীক্ষায় এভাবে লেখে তারপরে এভাবে 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 তারপরে তুমি তারপরে দিতে পারো যে তারিফ ইলমুল মান্তিক, তারিফ ইলমুল মান্তিক আমি বড় হয়ে যাবে এজন্য তোমাদেরকে সেটা দিই না। তারিফ ইলমুল মান্তিকের পরে তুমি সেখানে কোটেশন দিয়ে তারিফ ইলমুল মান্তিক শব্দটা এই শব্দ থেকে আসছে, এর অর্থ কি, এভাবে তুমি পরীক্ষার খাতায় লিখতে পারো। এবং পরীক্ষার খাতার ক্ষেত্রে পরবর্তীতে তুমি ইতিমধ্যে যারা তোমরা দেখতে পাচ্ছ যে এই হচ্ছে তোমরা অন্তত 3টি সংজ্ঞা মুখস্থ করার চেষ্টা করবা। পরবর্তীতে তোমাদের এই যে তার শেষে এখানে আমরা 4টি সংজ্ঞা দিয়েছি, 3টি সংজ্ঞা মুখস্থ করলেই হবে। ইলমুল মান্তিকের আলোচ্য বিষয় কি, তো আলোচ্য বিষয়ের ক্ষেত্রে যেহেতু আরবি এখান ক্ষেত্রে আলোচ্য বিষয় কি ইলমুল মান্তিকের মেরকাত পনেতার কথাটা সর্বপ্রথম যদি তোমরা মান্তিকের আলোচ্য বিষয়ের ক্ষেত্রে কোনো সংজ্ঞাই না দিতে পারো অন্তত মেরকাতের সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করবে। মেরকাতের সংজ্ঞাটা তো আলোচ্য বিষয়কে মেরকাত পনেতা কি বলেন সেটা যে ওয়াল মালুমাতু তাসাউরিয়াতু ওয়া তাসদিকিয়াতু, তো ইলমুল মান্তিকের আলোচ্য বিষয় কি তাসাউর এবং তাসদিক সম্পর্কে জানা।
লাকিন লা মুতলাকান শুধু তাসাউর তাসদিক সম্পর্কে জানা না, বাল বরং মিন হাইসু এই দৃষ্টিকোণ থেকে যে আন্নাহা মুসিলাতুন ইলাল মাজহুলি তাসাউরিয়াতি ওয়াত তাসদিকি, অর্থাৎ এটা ইলমুল মান্তিক যেটা সেটা কতিপয় জানা তাসাউরের মাধ্যমে অজানা তাসাউরের জ্ঞান অর্জন করা, এই দৃষ্টিকোণ থেকে এই তাসাউর তাসদিকটা হচ্ছে ইলমুল মান্তিকের আলোচ্য বিষয়। ঠিক আছে, তো আলোচ্য বিষয় কি তাসাউর এবং তাসদিক বিষয়ে জ্ঞান ইত্যাদি, কিন্তু সাধারণভাবে নয়, বরং এই হিসাবে যে এগুলো তাসাউর তাসদিক বিষয়ের অজ্ঞাত ইত্যাদি পর্যন্ত পৌঁছে দেয়। তো যেমন আমরা বিগত এক ক্লাসের শুরুর লগ্নে আমরা বলেছিলাম যে এই যে স্মার্ট বোর্ডটা মনে করো কেউ জানে না, তো স্মার্ট বোর্ডটা জানার জন্য এর যে পরিচিত বিষয়, তো স্মার্ট বোর্ডটা কারো কাছে অজানা, তো এর পরিচিত বিষয়গুলো স্মার্ট বোর্ডের ডিসপ্লে আছে, এটা কারেন্টে চলে, এটা ব্যবহার করা যায় এবং সাধারণ ব্ল্যাকবোর্ডে যেরকম লেখা যায় এর মাধ্যমে এরকম লেখা যায়, পাশাপাশি এর চেয়ে বেশি কিছু করা যায়। তো অজানা বিষয়ে তাসাউর তাসদিক বিষয়ক অজ্ঞাত ইত্যাদি পর্যন্ত পৌঁছে দিয়ে, মানে জানা বিষয়গুলোর মাধ্যমে অজানা বিষয়ের তথ্য এর মাধ্যমে জানা যায়। তারপরে তোমার ইলমুল মান্তিকের উদ্দেশ্য কি? ইলমুল মান্তিকের উদ্দেশ্যটা আমরা বলেছিলাম যে ইলমুল মান্তিকের উদ্দেশ্য হচ্ছে তোমার আল ইসাবাতু ফিল ফিকরি ওয়া হিফজুর রাই আনিল খতাই ফিন নজরি। আল ইসাবাতু ফিল ফিকরি চিন্তার ক্ষেত্রে সঠিকতা, ওয়া হিফজুর রাই এবং চিন্তা চেতনাকে মুক্ত রাখা, আনিল খতাই ফিল ফিকরি তথা চিন্তা চেতনাকে চিন্তা শক্তিকে সঠিক পথে পরিচালিত করা এবং সেটাকে ভুল ভ্রান্তি থেকে মুক্ত রাখাই ইলমুল মান্তিকের উদ্দেশ্য। তারপরে তোমাদের হচ্ছে ইলমুল মান্তিকের আল হাজাতু ইলা ইলমিল মান্তিক, ইলমুল মান্তিকের প্রয়োজনীয়তা কি? তো ইলমুল মান্তিকের অনেকগুলো প্রয়োজনীয়তা রয়েছে, তার মধ্যে থেকে একটি শরীয়তের জ্ঞান অর্জনে সহায়ক। তো ইলমুল মান্তিক এটা শরীয়তের জ্ঞান অর্জনে সহায়তা করবে, বিভিন্ন মাসলা এবং দলিলাদিল্লাহ এবং কিয়াস করার ক্ষেত্রেও ইলমুল মান্তিক খুবই সহায়ক ভূমিকা পালন করবে। তো এরকম চিন্তার সামঞ্জস্য স্থাপন, দুটি যুক্তির মাঝে কিভাবে মিল করা যায় এবং এটার মধ্যে কি মিল পাওয়া যায়, এর মধ্যে এই ধরনের বিষয়গুলো বের করার জন্য ইলমুল মান্তিকের প্রয়োজন, জ্ঞানের মেরুদণ্ড তথা মানদণ্ড বলতে পারি। তো মেয়ারুল উলুম, ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন মান্তিক হলো একটি মাপকাঠি যার সাহায্যে জ্ঞানের শক্তি দুর্বলতা যাচাই করা যায়। মান্তিক না জানলে জ্ঞান দৃঢ় হয় না। এটা তো ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি তার আল মুস্তাসফা মিন ইলমিল উসুল গ্রন্থে বলেছেন। এটা আমরা শুরুতে ভূমিকাতে নিয়ে এসেছি যে মানলাম ইয়ারিফ হু, তথা ইলমুল মান্তিক যে না জানে, ফালা আসিকতা বিলমিহি, তার জ্ঞানের মধ্যে কোনো দৃঢ়তা নেই, তার জ্ঞানের প্রয়োজনের সময় তার জ্ঞান কোনো কাজে আসে না। তো এরকম জ্ঞানকে সুদৃঢ় করা, ইমাম গাজালি রহমতুল্লাহর যে কথাটা, জ্ঞানকে সুদৃঢ় করে হচ্ছে ইলমুল মান্তিক। গভীর ও সূক্ষ্ম বুধশক্তি সম্পন্ন ফিকি কিতাব বুঝতে অপরিহার্য। অনেক ফিকি কিতাবে ইলমুল মান্তিকের আলোচনা রয়েছে যেখানে বুঝতে গেলে এই ইলমুল মান্তিক প্রয়োজন। তো হাজাতু ইলা ইলমিল মান্তিক। তারপরে পরিশেষে প্রতিটা প্রশ্নের উপসংহার এবং ভূমিকা প্রতিটা প্রশ্নই থাকবে, তাই এই উপসংহার ভূমিকা সবগুলোর ক্ষেত্রে তোমরা এই আরবি শিরোনামগুলো দেওয়ার চেষ্টা করবে। আল ইখতিতাম মানে উপসংহার। মান্তিক হলো জ্ঞানের সঠিকতা যাচাইয়ের একটি নির্ভরযোগ্য মানদণ্ড। যারা মান্তিক জানে না তাদের জ্ঞান অনেক ক্ষেত্রেই অসম্পূর্ণ থেকে যায়। কুরআন ও সুন্নাহ গভীর অর্থ বোঝা, দলিল বিশ্লেষণ করা, সঠিক সিদ্ধান্ত উপনীত হওয়ার ক্ষেত্রে ইলমুল মান্তিক খুবই প্রয়োজনীয়। তাই বুঝছো কিনা কমেন্টে জানা। আবু বকর চৌধুরী আমাদের সাথে যুক্ত আছো, কমেন্ট করে সাড়া দাও। ইতিমধ্যে যারা আমাদের সাথে যুক্ত রয়েছে দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও। তো যেহেতু অনেকের মান্তিক নাই, আমার জানা মতে আমি যা দেখলাম অধিকাংশ 90 থেকে 90% ছেলেদের তারা কৃষি শিক্ষা নিয়েছে, তাই মান্তিক বিষয়টা সাবজেক্ট নিয়েছে এরকম ছাত্রের সংখ্যা কম, এজন্য আজকে আমাদের লাইভে ছাত্র সংখ্যা খুবই কম দেখাচ্ছে। আবু বকর চৌধুরী আচ্ছা বুঝছো, তাহলে পরীক্ষায় ভালো করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটাও আমরা বলে দিব, খেয়াল করবা।
তো পরীক্ষায় ভালো করার ক্ষেত্রে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, তো আরবিতে উত্তর দেওয়ার ক্ষেত্রে তোমরা সম্পূর্ণ আরবিতে লিখতে হবে, সেটা সবগুলো। তারপর হচ্ছে যারা আরবিতে লিখতে চাও তারা তোমরা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেটা আরবিতে সম্পূর্ণ তোমাদের প্রশ্ন আকারে সেটা দেওয়ার চেষ্টা করবো। আর অধিকাংশ ছাত্র যেহেতু বাংলাতেই, তাই আমাদের লেকচার শিটগুলো বাংলাতেই সাজানো। তারপরে হচ্ছে পরীক্ষার জন্য করণীয়, তো অন্তত পরীক্ষার জন্য করণীয় বিষয়গুলো, পরীক্ষার জন্য যে বিষয়গুলো করণীয় খুবই, যে পরীক্ষার জন্য করণীয়, তো শুরুতেই অনেকে আছে যে হুবহুব প্রশ্নটা মুখস্থ করা তো সম্ভব না, আরবি সংখ্যাগুলো আমরা মুখস্থ করব। তো এর মধ্যে অনেক বাংলা লেখা থাকে, যেমন ইলমুল মান্তিকের প্রয়োজনীয়তা, এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে এটা জ্ঞানের মানদণ্ড। তারপরে আমরা পড়লাম যে, তারপরে সেখানে আমরা পড়লাম যে জ্ঞানকে দৃঢ় করে, অনেকগুলো কোটেশন থাকে। তো পরীক্ষার জন্য যে বিষয়গুলো করণীয় তার মধ্যে থেকে হুবহুব অনেকে প্রশ্ন হুবহুব মনে হুবহুব সেটা মুখস্থ করার চেষ্টা করে, এটা একটা ভুল প্রক্রিয়া। অন্তত পরীক্ষার জন্য তোমার কোটেশনগুলো কি, যেগুলো বাংলায় আলোচনা হুবহুব, তো এই বাংলা আলোচনার ক্ষেত্রে তুমি অন্তত কোটেশনগুলো মুখস্থ করবা। তো কোটেশনগুলো মুখস্থ করার চেষ্টা করবা, কোটেশন মুখস্থ করলে আর বাদ বাকি এর মূল ভাবটা মনে রাখার চেষ্টা করো, মূল ভাব। এই ক্ষেত্রে এই টেকনিক ব্যবহার করতে পারো, মনে রাখার চেষ্টা করা। তো এই ক্ষেত্রে আমরা তোমাদেরকে দেখাবো যে এই ক্ষেত্রে যেমন তো এই ক্ষেত্রে তোমরা শরীয়তের জ্ঞান অর্জনের সহায়ক এই কোটেশনটা তোমার মনে রাখবে। তো এটা তো হুবহুব মুখস্থ করা সম্ভব না, অনেকে আছে এগুলো মুখস্থ করে, যে ইসলামী শরীয়তের বহু মাসালা, দলিল, আলোচনা এবং কিয়াস বুঝার ক্ষেত্রে মান্তিক বড় ধরনের সহায়তা, এরকম হুবহুব লাইন মুখস্থ করা সম্ভব না, এটা করলেও মনে থাকবে না। তাই এক্ষেত্রে ইম্পর্টেন্ট কয়েকটা কোশ্চেন বলে দেন হুজুর। আচ্ছা ঠিক আছে, ইম্পর্টেন্ট সেটা আমরা তোমাদেরকে আমাদের যে লেকচার শিট সেটা আমরা তোমাদেরকে পিডিএফ আকারে দিয়ে দিব, সেখান থেকে তোমরা দেখতে পাবা যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এবং ইম্পর্টেন্ট নৈবিত্তিকগুলো, সেটা আমরা তোমাদেরকে দিয়ে দিব, সেখানে তোমরা দেখতে পাবা। তো যারা আমাদের এই পেইড কোর্সে রয়েছে সবাই তোমরা এগুলো তোমরা পাবা, আর যারা আমাদের ফ্রি ক্লাস ছাত্র শুধু তারা এই শিটটাই পাবা, বাকি শিটগুলো তোমরা পাবা না। তাই যারা আমাদের সাথে এখনো, তুমি কি আবু বকর চৌধুরী আমাদের পেইড কোর্সে ভর্তি হয়েছে কিনা কমেন্টে জানাও। আচ্ছা, ইম্পর্টেন্ট কয়েকটা প্রশ্ন সেটা আমরা সাজিয়েছি, কয়েকটা প্রশ্ন আমরা 6 থেকে 7টা প্রশ্ন হচ্ছে বড় প্রশ্ন রাখছি, আর ছোট প্রশ্নের ক্ষেত্রে টিকার ক্ষেত্রে 6 থেকে 7টা এরকম রেখেছি। তো কোটেশনটা পুরোপুরি কোটেশন মুখস্থ করবে এগুলো, আর বাদ বাকি এগুলোর ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে মূল ভাব শুধু মুখস্থ মনে রাখলে হবে, যে চিন্তার সামঞ্জস্য স্থাপন, জ্ঞানের মানদণ্ড, এগুলো মুখস্থ করো। বাদ বাকি এগুলো ইমাম গাজালি কি বলছে এগুলো মূল ভাব মনে রাখতে হবে, এগুলো তো প্রশ্ন করা সম্ভব না। তারপরে তোমার পরীক্ষার ক্ষেত্রে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তো পাবাই বিষয়টা, এই মান্তিকের যে ইয়াগুলো শিটগুলো সেটা তোমরা পাবা, যে কোনগুলো ইম্পর্টেন্ট, আমরা ধারাবাহিক ক্লাসে থাকলে তোমরা সেটা পেয়ে যাবা। তারপরে হচ্ছে কোটেশন মুখস্থ করা, তারপর 2 হচ্ছে হাতের লেখা সুন্দর করার চেষ্টা করা পরীক্ষায়। যারা এখন হাতের লেখা একটু খারাপ, তোমরা হাতের লেখা সুন্দর করার চেষ্টা করো, হাতের লেখা সুন্দর। তো হাতের লেখা সুন্দর করলে পরীক্ষায় ভালো রেজাল্ট করা সম্ভব। যেহেতু তোমার এক্সামিনার তুমি অনেক ভালো ছাত্র, সেটা জানে না, তোমার খাতার উপস্থাপনা এবং তোমার লেখার ধরন অনুযায়ী সে নাম্বার দিবে। যদি অনেকে ভালো লেখে কিন্তু হাতের লেখা সুন্দর না থাকার কারণে নাম্বার কম পায়। তাই যারা অল্প অল্প করে প্রস্তুতির পাশাপাশি হাতের লেখাটা সুন্দর করার চেষ্টা করো, পাশাপাশি লেখা কাটাকাটি না করা,
বানান শুদ্ধ লেখা, বানান শুদ্ধ, বানান শুদ্ধ করে লেখা, বানান শুদ্ধ করে লেখা, বানান শুদ্ধ করে লিখলে যাতে পরীক্ষা এক্সামিনার, অনেক এক্সামিনার রয়েছে যারা বানান ভুল লিখলে সেটা কেটে দেয়, তাই বানান শুদ্ধ করে লেখার চেষ্টা করা, সাজিয়ে গুছিয়ে। তো সাজিয়ে গুছিয়ে বিষয়টা আমরা শুরুতে বলে দিয়েছি কিভাবে তুমি সাজিয়ে লিখবা, সাজিয়ে গুছিয়ে সেটা তুমি লেখার চেষ্টা করবা। তাই এই বিষয়গুলো যদি তুমি মাথায় রাখো তাহলে এই বিষয়গুলো তোমার জন্য খুবই সহজ। আচ্ছা, এই পর্যন্ত বুঝছো কিনা আবু বকর চৌধুরী? আর কারা কারা মান্তিকের আমাদের সাথে যুক্ত রয়েছে কমেন্টে জানাও দ্রুত। এই পর্যন্ত আমাদের আলোচনা। এই হচ্ছে মান্তিক, মান্তিকের 100 মার্কের মোটামুটি আলোচনা শেষ হয়েছে। যারা আমাদের সাথে এই পর্যন্ত যুক্ত রয়েছে সবাইকে তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ যে আমার শেষ পর্যন্ত আমাদের সাথে যারা যুক্ত রয়েছে। তো এই মান্তিক ক্লাসটা অধিকাংশ ছাত্রের নাই, তাই মান্তিক ক্লাসটা খুব অল্প কিছু ছাত্রের, তাই এখানে ইতিহাসে ধরতে গেলে কৃষি শিক্ষায় অধিকাংশ ছাত্রের, সেই হিসাবে মান্তিক নিয়েছে এরকম ছাত্রের সংখ্যা খুব কম। তাই তোমরা যারা এই পর্যন্ত আমাদের সাথে ছিলে সবাইকে ধন্যবাদ। এই মান্তিকের ক্ষেত্রে তোমরা যে যে বিষয়গুলো বলা প্রয়োজন সেগুলো বলে দিয়েছি, যে মান্তিক মোটামুটি আবার খোলাসা একটু বলে দিই। মান্তিক 100 মার্ক, 50 হচ্ছে এক বাক্যে উত্তর, এর মধ্যে থেকে 50 পাওয়া, 50-এ 50 পাওয়া এটা খুবই সহজ। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে মান্তিকের বড় প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে 2টি করে 3টি প্রশ্ন উত্তর দিতে হবে, 6টি থাকবে, সেখানে 12 করে 36, আর টিকা দিতে হবে, টিকা 5টি থাকবে, 2টি উত্তর দিতে হবে, টিকা হচ্ছে 14, মোট 100 মার্ক। তো 100 মার্কের মধ্যে 50 পাওয়া, এটা 50-এ 50 পাওয়া সম্ভব, যেহেতু এটি এক বাক্যে উত্তর, নাম্বার কাটার সুযোগ নাই। আর এগুলোর ক্ষেত্রে হাতে লেখা একটু সুন্দর হলে, পাশাপাশি গুছিয়ে লেখা, যেমন বলেছিলাম যে আরবি কোটেশনগুলো মুখস্থ রাখা, তারপর হচ্ছে আরবি কোটেশন মুখস্থ রাখার পর আরবি কোটেশনগুলো মুখস্থ রাখা, আরবি কোটেশনগুলো মুখস্থ রাখার পর সেখানে তুমি সংজ্ঞাগুলো আরবিতে কয়েকটা প্রামাণ্য সংজ্ঞা দেওয়া, শব্দের অর্থ মুখস্থ করা, তাহলেই তো মোটামুটি এই 12 থেকে 10 পাওয়া সম্ভব। এবং আমরা যে ভূমিকা দিয়েছি ভূমিকাটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই সুন্দর। তাই তোমরা যারা এই পর্যন্ত আমাদের সাথে ছিলে সবাইকে ধন্যবাদ। এই মান্তিকের বিষয়টা আমরা অল্প কিছু প্রশ্ন, মোটামুটি 4 থেকে 5টি ক্লাসেই সম্পূর্ণ মান্তিক শেষ করা সম্ভব, যেহেতু মান্তিকের খুব কমন 6টা প্রশ্ন পড়লেই বড় প্রশ্ন 3টা কমন চলে আসবে, টিকার ক্ষেত্রে 5টা টিকা পড়লেই 2টা কমন চলে আসবে। তাই মান্তিক নিয়ে কোনো টেনশন নেওয়ার কোনো মান্তিক নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নেই। আর মান্তিকটা এজন্যই গুরুত্বপূর্ণ যেহেতু আলিমে তোমরা অনেকেই, অধিকাংশ দেখলাম আজকে 90% প্লাস ছাত্ররা কৃষি শিক্ষা নিয়েছে। তো যারা আগামীতে তোমরা ভর্তি হবার সবাইকে মান্তিক নিলে ভালো হবে, এটা এই দৃষ্টিকোণ থেকে যে বললাম মান্তিকে নাম্বার পাওয়া, ভালো নাম্বার পাওয়া সহজ, পাশাপাশি মান্তিকটা যেহেতু তোমাকে আলিমে কম্পালসারি, তা আবশ্যিকভাবে মান্তিক পড়তে হবে। তাই এখন যদি 9-এ মান্তিক পড়ো তাহলে 10মে আলিমে উঠলে মান্তিকটা তোমার আরো সহজ হয়ে যাবে। তাই আমরা এরপর দীর্ঘক্ষণ আলোচনা করলাম, আলোচনার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা চাচ্ছি। তারপরও যাদের তোমাদের কোনো বুঝতে সমস্যা হলে আমাদেরকে নক করবা, আমাদেরকে কমেন্টে জানাবা, সেটা উত্তর দেওয়ার চেষ্টা করবো। এই পর্যন্ত আমার অগোছালো আলোচনা এখানেই শেষ করলাম। আমি একটু শারীরিকভাবে অসুস্থ, সবাই আমার জন্য দোয়া করবে এবং দোয়া কামনা রেখে এখানেই বিদায় নিচ্ছি। হাযা কানা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, হাযা হুয়াল মারাম, আল্লাহু আ'লামু বিহাকিকাতিল কালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।